প্রথম হচ্ছে শিক্ষার উদ্দেশ্য কি। শিক্ষার কোনো একটা উদ্দেশ্য নাই। শিক্ষা ব্যবস্থা বলতে আমরা যেটা বুঝি, স্কুল কলেজ তৈরি করেছি কেন আমরা, তার একটা কাজ আছে, আমি সংক্ষেপে বলার চেষ্টা করেছি। তো প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের কর্মী দরকার। এই যে কর্মমুখী শিক্ষা চাই, এটা বলেছে আমাদের কেমন কর্মী দরকার, এটাকে বাংলায় বলে শ্রমিক। কঠিন বাংলায় আমাদের দরকার দক্ষ শ্রমিক। বিদেশে যখন আমরা রপ্তানি করি, ইঞ্জিনিয়ার রপ্তানি করি আর কাঁচা লোক রপ্তানি করি, এদেরকে বলা স্কিল্ড এবং আনস্কিল্ড। যদি আপনি স্কিল করেন, আমাদের অর্থনীতি শাস্ত্রে বলা হয় স্কিল লেবারের দাম বেশি কেন। তারা একটা অদ্ভুত ধরনের তত্ত্ব বের করে যে আপনি শিক্ষায় কত বিনিয়োগ করেছেন, কত বছর ওই শিক্ষা অর্জন করেছেন, এইভাবে আপনার কয়েকটা গুণিতক দিয়ে আপনার মজুরিকে বাড়ানো হয়। কিন্তু আমাদের এখানে মজুরির যে পার্থক্য, সেটাকে এটা দিয়ে ন্যায়সঙ্গত প্রমাণ করা হয়। আমি সেই কথা যাওয়ার আগে শিক্ষার উদ্দেশ্য দ্বিবিধ। আর প্রথম উদ্দেশ্য কি, সে শুধুমাত্র শ্রমিক তৈরি করে না। আমি আজকে যে সবাই যেমন এখন শুধুমাত্র আমাদের যারা একেবারে সম্রাট আসনে উপরে বসে আছেন তারা নয়, গ্রামে গ্রামে চেয়ারম্যান পরিষদেও যিনি আগে চেয়ারম্যান ছিলেন তার ছেলে বা মেয়ে চেয়ারম্যান হবেন। এটা পারিবারিক প্রথা কিন্তু চালু আছে, উত্তরাধিকার প্রথা কিন্তু চালু আছে, সম্পত্তির সাথে যুক্ত হচ্ছে। আমার ছেলে মেয়ে আমারই মতো চেয়ারম্যান হবেন, আমার ছেলে মেয়ে আমার মতো ভাইস চ্যান্সেলর। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ভাইস চ্যান্সেলরকে চিনতাম, মহিলা ভাইস চ্যান্সেলর হতে চেয়েছিলেন, মানে আমার বাবা ভাইস চ্যান্সেলর ছিলেন, আমি ভাইস চ্যান্সেলর হবো না তো কে হবে? তো উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। এরকম হয় আর কি। অর্থাৎ ভাইস চ্যান্সেলরের মেয়ে ভাইস চ্যান্সেলর হবে, প্রধানমন্ত্রীর মেয়ে প্রধানমন্ত্রী হবে। এই পদ্ধতিটা কিন্তু এটা একটা সামাজিক ব্যবস্থার অংশ। এই জন্য শিক্ষার দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এটা, যে ভবিষ্যৎ এই রাষ্ট্রকে কে চালাবে সেই শাসক শ্রেণীর লোক তৈরি করা। এদেরকে আমরা নাম দিয়েছি কি অফিসার। এখানে দেখেন সাভারে কি নাম দিয়েছেন, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ একাডেমি। এই 700 একর জমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে কেড়ে নিয়ে করা হয়েছিল। তো সেখানে কি ট্রেনিং দেওয়া হয়, সেখানে তাদের নামটা তো লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। মাঝে মাঝে আগে 10-20 বছর আগে আমাকেও ডাকতো সেখানে বক্তৃতা দেওয়ার জন্য। তো একবার আমি বক্তৃতা দিয়েছিলাম জয়েন্ট সেক্রেটারির উদ্দেশ্যে, আমার কথা তাদের পছন্দ হয় নাই। বলে খান সাহেব মনে রাখবেন আপনি কাদের উদ্দেশ্যে বক্তৃতা জানেন, আমরা জয়েন্ট সেক্রেটারি, আমাদের শিখাইতে আসতেছেন কি? আমি কি আপনারা এখানে যে প্লাকার্ড ঝুলাইছেন, ফেস্টুন ঝুলাইছেন, একটাও বাংলা নাই কেন, সব ইংরেজি কেন? রাষ্ট্রভাষা তো বাংলা। বলে না আমরা ইংরেজি শিখাতে চাই। থুতু ফেলিবেন না, এটাও ইংরেজিতে লিখছেন। বলে না তরুণদের আমরা ট্রেনিং দিই। আমি ভালো করে ট্রেনিং দেন, ফাউন্ডেশন কোর্স। তো ট্রেনিং শুধুমাত্র ইংরেজি দিচ্ছেন কেন, বাংলাও শেখাতে হবে তো, পাশাপাশি বাংলাও লেখেন। আমি তো ইংরেজি বিরোধিতা করি নাই। এই হচ্ছে আমাদের শিক্ষার উদ্দেশ্য, যে রুলিং ক্লাসকে আলাদা হইতে হবে। কেন আলাদা হইতে হবে? এরা ফরেন সার্ভিসে যাচ্ছে না কিন্তু। এখন এই যে পরবর্তীকালে সাইফুল সাহেব জিজ্ঞেস করেন বিদেশি শিক্ষা বিষয়ে উদ্দেশ্যটা, আমি বলি আপনার আমাদের জ্ঞানের উৎসটা কি? অভিজ্ঞতা। আরেকটা কি? যুক্তি। অভিজ্ঞতাকে যখন যুক্তি দিয়ে আপনি পরিশ্রুত করেন, তখন আমরা তাকে জ্ঞান বলতে পারি। এক ধরনের কথা, এটা কোনো শেষ কথা নয়। অন্যদের দেশের অভিজ্ঞতাগুলো আপনি পড়েন, এটাকে আমরা এখন ইতিহাস বলবো। জাপানিরা কি করে 1868 সনের মেইজি রেস্টোরেশন যেটা বলে, আবার এনলাইটেন রুল, প্রাচীন সামন্তবাদ থেকে অতিক্রম করে তারা কি বললো, দলে দলে লোকজনকে বিদেশে পাঠাতে শুরু করলো, ইংরেজি, ফরাসি, জার্মান এবং রুশ, এই 4 ভাষা শেখার জন্য। এবং তারা ঠিকই ফিরে আসলো দেশে। কিন্তু আমাদের দেশে এটা হচ্ছে না কেন? এটা ছিল তখনকার এক ধরনের জাপানি, আমি হচ্ছে 1880-র দশকের কথা। 10 বছর আমেরিকায় গিয়ে, 5 বছর জার্মানিতে গিয়ে তারা জাপানি, আপনি দেখবেন জার্মান বিশেষজ্ঞ, ইংরেজি বিশেষজ্ঞ, রুশ বিশেষজ্ঞ আছে। বিশেষ করে যারা কূটনৈতিক ব্যবস্থা যাবে তাদেরকে ওই দেশের ভাষা শেখানোর জন্য ওই দেশেই 4 বছর রেখে আসবে আগে। জাপানি কূটনীতিকদের আত্মজীবনী পড়লে আপনি এটা দেখবেন, পৃথিবীর অন্য দেশে তাই আছে। কাজে আমাদের দেশ থেকে যারা বিদেশে যাচ্ছে তারা তো অনেকে স্ব উদ্যোগে যাচ্ছে। আর সরকারে যারা ঘাস লাগানো এবং পুকুর কাটা শেখার জন্য সরকারি কর্মচারীরা যাচ্ছে, তারা পিএইচডি করে আসে। তাদের পিএইচডিকে আমি শতবার প্রণাম জানাই, কিন্তু সেটার কি কাজে লাগে? তাদের একটা পিএইচডি থিসিস তো প্রকাশ করে না। 2-1 জন করেছে, যেমন আকবর আলী খান, সেটা নিয়ে আমি তর্ক করার সময় নয়। এগুলি এমন উচ্চমানের এমন কিছু নয়। তো তাহলে সরকারি টাকা খরচ করে এই যে পিএইচডি করে আসি, সেটা সরকারি কি কাজে লাগে? ওটা বাংলাতেও লিখতে পারা যায় না। তো যা হোক, এই সমস্ত কথা না বলে আমি দ্বিতীয় জন বলছি, রফিক সাহেব যে বলছেন বাংলা মাধ্যমের কথা, সাংস্কৃতিক দিকের সাথে এটা যুক্ত আছে। শরণ সাহেব যেটা বললেন সাংস্কৃতিক দিক, সাংস্কৃতিক দিকে লেখাপড়ার উদ্দেশ্য তো শুধুমাত্র চাকর তৈরি করা নয়, শাসক তৈরি করাও। কিন্তু শাসকের ভাষা কি? আমাদের দেশে এই যে ভাষা ইংরেজি হলো, আপনি মনে করেন ইংরেজি জগতের শ্রেষ্ঠ ভাষা, সেটা মিথ্যা নয়, কারণ ইংরেজির বয়স বাংলার প্রায় সমান। কিন্তু ইংরেজি এত এগিয়ে গেল কেন? ইংরেজরা যত সাম্রাজ্য করেছে আপনি তার কিছু করেন নাই, মেনে নিলাম। কিন্তু ইন্দোনেশিয়ার ভাষা কেন
ওলন্দাজ ভাষা, কারণ এটা আমস্টারডামের কলোনি ছিল। আপনার অ্যাঙ্গোলা, মোজাম্বিক, গিনি বিসর ভাষা কেন পর্তুগিজ ভাষা, তাদের করা ছিল। আফ্রিকার 24টি দেশের ভাষা কেন ফরাসি, আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো সব জায়গাতেই এলিটদের ভাষা, কারণ ফরাসিদের উপনিবেশ ছিল। ভিয়েতনামের লোকেরা এখন ইংরেজি চেয়ে ফরাসি বেশি জানে, কারণ এটা ফরাসিদের শতখানেক বছর ছিল। এই কথাগুলো জানলে বোঝা যাবে ইংরেজির আপন গুণে তো বটেই, তাদের যে এখানে শাসন ব্যবস্থা ছিল সেই কারণেও ইংরেজি আমাদের ভাষা হয়েছে। কিন্তু আমরা যদি স্বাধীন হতে চাই, আমাদের ভাষা কেন ইংরেজির মতো হবে না, ফরাসির মতো হবে না? আমাদের ভাষা তো সেই গুণগত সম্ভাবনা আছে। এখন আপনি বলে বাংলা, এই যে বলে রফিক সাহেব সম্মান রেখে বলছি, পারিভাষিক সমস্যা কোনো সমস্যায় মনে করি না আমি। যেমন ওয়াটারের পারিভাষিক সমস্যা কি? H2O। H2O ইংরেজিতে আপনি লিখতে পারেন হাইড্রোজেন এবং অক্সিজেনের এই যে মিশ্রণ, এটা দুই অণু, ওইটার এক অণু, এভাবে মিশে এরকম হয়। তো এইটা আমরা ইংরেজিতে লিখলাম তো কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা এটাকে আমি কি পানি বলবো না জল বলবো, এটা নিয়ে একটা তর্ক আছে আমাদের মধ্যে। নাকি আব বলবো, বাংলাতে আবহাওয়া বললে আপনি বোঝেন মনে হয়, কিন্তু পশ্চিমবঙ্গে বোঝে না। কি বলে? জল হাওয়ার খবরে বলা হয়েছে, এটা বলে। এইটা হচ্ছে সাংস্কৃতিক একজন নিজেকে আলাদা করার চেষ্টা করা। ভারতের সর্বত্র পানি বলে, পশ্চিমবঙ্গে শুধু জল বলে। এবং পূর্ব বাংলাতে অনেকে দেখলাম জল বলা শুরু করেছিল গত সরকারের আমলে। একটা উদাহরণ দিই, আমরা আগে বলতাম সেন্সাসের বাংলা কি? আদমশুমারি। এবং এটা পরকে জনশুমারি করা শুরু করলো বাংলাদেশে। আদম লিখলে অসুবিধাটা কি? এই যে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো এটা করলো জনসংখ্যার জন্য। আমি বলছি জনসংখ্যা, আপনার ভারতবর্ষে লোক গণনা, সুমারি এবং গণনা একই কথা। সুমার করিয়া দেখি 40,000, লাখে লাখে সৈন্য চলে কাতার কাতার। তো সেরকম আর কি। ভাষা কোনটা তৈরি হবে এটা অনেকটা ইতিহাসের দ্বারা নির্ধারিত হয়। এই দেশে আরবি ফার্সি মিশ্রিত শব্দ, যেমন ধরেন আপনি ট্যাক্সির পিছনে লেখা আছে নামাজ বেহেশতের চাবি, এটা আরবিতে বললে বলবেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। তো এখন বাংলায় যে নামাজ এবং বেহেশত দুটোই ফার্সি শব্দ। বাংলাদেশের বেশিরভাগ লোক বোঝে, যেহেতু এখানে প্রথম যে সুফি দরবেশেরা ইসলাম প্রচার করেছেন তারা নামাজকে নামাজ নাম দিয়েছেন। এখন একজন মৌলবীর বক্তৃতায় আমি শুনলাম ইউটিউবে, নামটা বলতে পারছি না, উনি বললেন কি এটা হলো সালাতকে ষড়যন্ত্র করে নামাজ বানানো হয়েছে। এতো ভাষার সমস্যা। জান্নাত মানে হচ্ছে আপনার যেটাকে আমরা বলি উপরে, মানে জান্নাতের হচ্ছে ফার্সি হচ্ছে বেহেশত, আমাদের এখানে সবাই। এবং বেহেশত কথাটা বাংলায় আসাতে কি হচ্ছে না, আমার এই সমস্ত কাজ ভেসে গেল, নষ্ট হয়ে গেল, এটাগুলো সব প্রয়াস বেসতে গেল, এটা তো বেহেশত কথারই। এবং পশ্চিমবঙ্গে থেকে মুসলমান মারা গেলে ভূত হয়, এটাকে নাম বলেছে মামদভূত। আপনিও বলেন এটা মামদভূত, মুসলমান বহু লোকের গল্পের মধ্যে আমি দেখি। তার যে ভাষা পরিভাষার সমস্যাটা সমাধান করা যাবে। বাংলা একাডেমি হচ্ছে অতি ক্ষুদ্র একটি প্রতিষ্ঠান, আমি দুঃখিত বলার জন্য। এটা ভাষা আন্দোলন থেকে জন্ম হয়েছে বলে আমরা তাকে যে নৈতিক মর্যাদা দিই, তার বাজেট এত কম। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ একটা ক্ষুদ্র দপ্তর, একজন জয়েন্ট সেক্রেটারি বা যুগ্ম সচিব পদমর্যাদার লোককে সেখানে নিয়োগ করা হয় মহাপরিচালক আকারে। কাজে বাংলা একাডেমিকে দোষ দিলে আপনি বলেন রেজিম কি করতে চায় সেটা বলেন। যে সরকার, আপনি তো দেখবেন সরকার কি করে, বাংলা একাডেমি কাউকে সরকারের অনুমোদন ছাড়া, মানে টাকা না দিয়ে তো সে কিছু করতে পারে না। তো আপনি বলে বাংলা একাডেমি কি করবে? ঢাকা বিশ্ববিদ্যালয় কি করছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি করছে? এইটা, এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে মানবিকী এবং গাণিতিক করেছে, এটা কোনো প্রতিবাদ কেউ করে নাই কেন? প্রতিবাদ মানে এটাকে ভেঙে ফেলতে বলছি না, এটা নিয়ে আলোচনা করবেন তো, এটা যৌক্তিকতা নিষ্পন্ন করেন। এখন সমস্ত ইনস্টিটিউট থেকে এখন শেখ মুজিবের নাম আপনি ভেঙে ফেলতেছেন, তাহলে গাণিতিক শব্দটা ভাঙতে পারবেন না? আমি বলছিলাম যে হাত দিয়ে প্ল্যাকার্ড ভাঙতে বলছি না, দয়া করে আমাকে ভুল ব্যাখ্যা করবেন না। সলিমুল্লাহ খান বলেছেন ভ্যান্ডালিজম করতে, আমি তা বলি না। কিন্তু আমি বলছি এখানে বুঝতে হবে যে বাংলা ভাষায় কাজ করতে হলে, বাংলায় একটা সাহিত্য আছে, তাই বাংলায় উচ্চশিক্ষা দেওয়া সম্ভব। এক সময় বলা হতো বাংলা ছাড়া অন্য ভাষায় পড়ানো যায় না, যেমন অহমের লোকেরা আন্দোলন শুরু করলো যে আমাদের ভাষা শিক্ষা করা যায়। আমি এটা বহুবার বলেছি, রবীন্দ্রনাথের বড় ভাই হেমেন্দ্র নাথ ঠাকুরের মেয়ে না হলে প্রজ্ঞা সুন্দরী দেবী, তার লেখা আমিষ ও নিরামিষ রান্না একটি চমৎকার বই, ছাপা হয়েছে 100 বছর আগের বই। তাকে যিনি বিয়ে করেছিলেন তার নাকি লক্ষ্মীনাথ বেজ বড়ুয়া, ওনার একটা আত্মজীবনী আছে মোর জীবন স্মরণ, মানে আমার জীবন স্মৃতি। সেই বইতে লিখেছেন তিনি, রবীন্দ্রনাথ তাকে বলেছিলেন আমরা এতদিন বাংলা বইটই বিক্রি করে 2 পয়সা করতাম, 1890 দশকের কথা, আর তোমরা এখন অহমিয়াকে স্বাধীন ভাষা ঘোষণা করতেছো। মিয়া, অহমিয়া তো চাটগাঁয়ের মতো একটা আঞ্চলিক ভাষা। এমনকি রাজেন্দ্র নাথ মিত্র না দত্তব্রত, রাজেন্দ্রলাল দত্ত বা মিত্র,
উনি বলতেন, মিত্রবোধা রাজেন্দ্রলাল মিত্র, হরপ্রসাদ শাস্ত্রীর শিক্ষক, উনি বলছেন উড়িয়া ভাষা একটা ভাষা হইল। মানুষ সবসময় যে নিচের দিকে থাকে তাকে সবসময়ই মানে অধপতিত করে। বাংলাকে লোকে তাই বলে। এখন বাংলাকে হিন্দির চেয়ে অনেক বেশি সাহিত্যিকভাবে গুণগত ভাষা। হিন্দি লেখকেরা স্বীকার করেন আধুনিক যুগে, কারণ এখানে রবীন্দ্রনাথের লেখা হয়েছে। আর বাংলাদেশের অবিমৃষ্যকারে অনেক লোক বলে আরে রবীন্দ্রনাথ হিন্দু লেখক, তার লেখা বাদ দিতে হবে। অর্থাৎ বাঙালি মুসলমানের মনের যে যাকে বলা হয় অপরিপক্কতা, সেটার এটা একটা বহু প্রকাশ মাত্র। রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিতে হবে, তাহলে বাংলা সাহিত্য থাকবেটা কি? বাংলা একটা সাহিত্য আছে, এই সাহিত্য যথেষ্ট নয়। শিক্ষার উদ্দেশ্য নিয়ে রবীন্দ্রনাথ যত লেখা লিখেছেন, আপনি রবীন্দ্রনাথকে তুলোধনা করতে পারেন, কিন্তু তার লেখার যে প্রসাদ গুণ, এটা তো শেয়ার করতে পারেন না। বঙ্কিমচন্দ্র হিন্দু রাষ্ট্রের পরিকল্পনা করে একটা সাংঘাতিক একটা খারাপ কাজ করেছেন, কিন্তু বঙ্কিমচন্দ্র থেকে বাংলা ভাষা যারাই শিখবে তাদের তো শিখতে হবে। আমি এইভাবে বলবো, ভাষা আমাদের সমস্যা বটে, কিন্তু এই সমস্যা আমরা মানে অতিক্রম করতে পারবো না এমন কিছু নয়। ইচ্ছা থাকলে যদি উপায় হয়, তাহলে বাংলা ভাষাতে উচ্চশিক্ষা দেওয়া সম্ভব। এই জন্য বলছি, রাষ্ট্রের সাংস্কৃতিক জায়গাটা মানে কি? শিক্ষা জিনিসটা হচ্ছে আপনার মানুষকে মগজ ধোলাই করার একটা অন্যতম হাতিয়ার। তো মগজ ধোলাই মানে কি? অ্যাপারেটাস ফর ওয়াশিং ইউর ব্রেন। এইটার ভদ্র নাম দিয়েছেন ফরাসি দার্শনিক লুই আলথুসার। বলছে এটা হলো আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস। বিদ্যালয় একা নয়, আপনি যে টেক্সট বই লেখেন, এমনকি পত্রিকা ছাপান, আমি তাদেরকে বাংলা ভাষাকে ধ্বংস করার জন্য আমাদের বর্তমান প্রতিষ্ঠানগুলো মানে গত 20 বছরে একটা চমৎকার ভূমিকা পালন করেছে। এটা শুরু হয়েছে বাংলা একাডেমির উদ্যোগেই। 1980-র দশকের শেষের দিকে তারা পশ্চিমবঙ্গের সাথে একটা গাঁট ছড়া বাঁধলেন, এটার নামকে প্রমিত বাংলা বানানের নিয়ম। তো প্রমিত বাংলা ভাষার কোনো সংস্কার হবে না তা বুঝি না, কিন্তু ফরাসি একাডেমি বা সুইডিশ একাডেমির মতো একটা একাডেমি, বাংলা একাডেমি আমাদেরটা হয়নি, যদি বা এইটাই মডেল ছিল। কলকাতায় একটা একাডেমির প্রস্তাব হয়েছিল 1872 সনে, যেটা 1893 সনে প্রথম শুরু হয়, মানে বাংলা সন 1300 সনে। এটার নাম কি? বেঙ্গল একাডেমি অফ সায়েন্সেস অ্যান্ড আর্টস ইত্যাদি। জন বিমস বলে একজন ইংরেজ ভদ্রলোক এই প্রস্তাবটা দিয়েছিলেন। এটাই এই যে বঙ্গীয় সাহিত্য সভা যেটা করেছিল, এই জিনিসটা হরপ্রসাদ শাস্ত্রীরা তৈরি করেছিলেন। তো এই সভা অনেকগুলি উন্নতশীল কাজ করেছেন, পুরনো পুঁথি বের করেছেন। তখন দেখলে সেখানকার মুসলমান যারা সদস্য, শহীদুল্লাহ সাহেবের মতো লোকেরা, ওরা বলছে কি আমরা তো সেখানে কোনার মধ্যে দুইটা নিষ্প্রভ লোক বসে থাকি। তখন 1911 সনে তারা একটা করেন বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি। যাদের বঙ্গীয় সাহিত্য পরিষদের জায়গায় তারা বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি করলেন। ওইটা ঘটনা ঘটার প্রায় 20 বছর পরে। এই জন্য ভাষার ক্ষেত্রে ভাষা সবসময় বদলায়। ওনারা তখন বললেন কি, আপনারা দেখেন বিষাদ সিন্ধুতে কোথাও আপনি নামাজ দেখবেন না, উপাসনা লিখতে হয়। ব্র্যাকেটে লিখছে মুসলমানরা উপাসনাকে নামাজ বলে, উপবাস রোজা লেখে। এটা কখন? 1885-তে এই বই বেরিয়েছে প্রথম খণ্ড। কিন্তু তার 35 বছরের মাথায় নজরুল ইসলাম যখন আসলেন, তখন দেখেন নজরুল ইসলাম কি দেদাসে আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া লিখে ফেলেন। নজরুল ইসলামকে আর যেই বলুক সাম্প্রদায়িক বলতে পারে না। নজরুলের কবিতা পড়ে না, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙ্গিয়া পুনর্বার, লিখেছেন তো রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ ঠাকুর আপত্তি করেছিলেন। আমি যখন এই কথাটা পুরনো কেতাব গেটা একটু লোকে দেখিয়ে দিলাম, বলে সলিমুল্লাহ খান লোকটা সাংঘাতিক সাম্প্রদায়িক। আমি যে রবীন্দ্রনাথই ছিলেন সাম্প্রদায়িক। উনি বলছেন যে বাংলা ভাষায় হত্যা অর্থে খুন চলবে, রক্ত অর্থে খুন চলবে না, কিন্তু হিন্দিতে রক্ত অর্থে খুন চলে। আমাদেরই খুনে রাঙ্গিয়া পুনর্বার মানে কি? আমাদের হত্যায় নয়, আমাদের গায়ের রক্তে। আপনারা দিয়েছে তো রক্ত, আরো দেবো রক্ত বলেন, কেতাব না, কিন্তু এই খুনে রাঙ্গা লাল ঝান্ডা শক্ত হাতে ধর। আমাদের যৌবনে আমরা স্লোগান দিয়েছি এই খুনে রাঙ্গা লাল ঝান্ডা। তাহলে এই কথাটা, খুন কথাটা মুসলমানি, রক্ত কথাটা নজরুল কি বলেছেন? বলে আমি তো যেখানে রক্ত দরকার সেখানে রক্ত লিখেছি, যেখানে খুন দরকার সেখানে খুন লিখেছি। এই সাম্প্রদায়িকতা মাঝে মাঝে চারা দিয়ে ওঠে। অনেকে মনে করেছে কি বাংলাদেশে একটা ন্যারেটিভ তৈরি করতেছে 71 এবং ইসলাম। আরে 71ই তো ইসলাম মিয়া, এটা বুঝতে পারছে না। বাংলাদেশে যে সীমান্তটা তৈরি হয়েছে 1947 সালে তৈরি হয়েছে, 71 সীমান্ত কি বদলাইছে? তাহলে 71-এ আপনি মুসলমান, মানে 47-এ মুসলমান ছিলেন, এখন কি মুসলমান হয়ে গেছেন? তখন পাকিস্তান কি বলতো? বাংলাদেশ হলে সব মুসলমান হয়ে যাবে, কিন্তু তা আমরা হইনি। সমস্যা হচ্ছে আমরা হয়তো আরো একটু অতিরিক্ত মুসলমান হচ্ছি। আর মানে আমাদের মুসলমান হওয়া ভালো, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তো এই জিনিসগুলো বোঝার জন্য আগে এটি নিয়ে আলোচনাই করা যেত না। আমি যখন মাঝে মাঝে শেখ হাসিনার আমলে টেলিভিশনে এটি নিয়ে আলোচনা করেছি, বাঙালি মুসলমান কথাটা আলোচনা করেছি, আমাকে প্রায় তারা সাম্প্রদায়িক পর্যায়ে নিয়ে গেছে। এবং আমাদের সৈয়দ ইশতিয়াক রেজা বলে এক সাংবাদিক আছেন, উনি আমাকে নিয়ে যে সমস্ত বেইজ্জতি করেছেন, আমার আন্ডারওয়্যার পর্যন্ত তিনি ধুইছেন রাস্তায়। এটাকে বলে ওয়াশিং ইউর ডার্টি লিনেন্স
বলে সলিমুল্লাহ খান কি পথ হারাইলেন? আমি তো পথেই যাই না, হারাবো কিভাবে? এনিওয়ে, এই হচ্ছে আমাদের পারিভাষিক সমস্যা। বাংলা একাডেমি অনেক কথা আছে, নিশ্চয়ই আপনাদের গুরুত্বপূর্ণ কথা আছে। আমি বলেছিলাম এই যে কথাটা একটু ব্যাখ্যা করে বলি। আমি কেন, আপনারা বলতে পারেন গণতান্ত্রিক কথা লিখে আপনারা যথেষ্ট, কেন আপনার মানে ইচ্ছা পূরণ হয় নাই, সমতা ভিত্তিক বা ন্যায় ভিত্তিক লিখলেন কেন? কিন্তু ফ্যাসিস্টরা তো নিজেদেরকে গণতান্ত্রিক বলে। তো লিবারাল ডেমোক্রেসি থেকে আলাদা করার জন্য আমি এটা লিখেছি। আমারটা হলো জাস্ট ইকুইটেবল ডেমোক্রেসি। লিবারাল ডেমোক্রেসি বলে কি সবাইকে যার যার মতো প্রতিভা বিকাশ করতে দাও। যদি আপনি আমাকে ঘুষে মেরে ফেলে দিতে পারেন, আমার দায়িত্ব হবে কি, ইংরেজিতে বলে থ্রো ইন দ্য টাওয়েলস, মাথা নত করেন। এটা তো গণতন্ত্র হইতে পারে না। যা সবার জন্য সুযোগ, ইকুয়াল অপরচুনিটি ফর অল, এটা যদি না থাকে তাহলে গণতন্ত্র ফ্যাসিতন্ত্রে অধঃপতিত হয়। পৃথিবীতে যত ফ্যাসিবাদ তৈরি হয়েছে, কি ইটালিতে কি জার্মানিতে, সব জায়গাতে কিন্তু গণতন্ত্রের নামে এসেছে। তারপরে আপনি বলেন কি আপনি আরেকটি শব্দ দিয়ে তাকে বাঁধতে পারবেন না? পারবো না। চেষ্টা করতে দোষ কি? প্রথমে হচ্ছে বাজেটের প্রশ্ন। আমি শুরুতে বলেছি যদি আমরা এই শিক্ষা ব্যবস্থাকে দেখি, একদিকে প্রস্তেজের শিক্ষা ব্যবস্থা মনে হবে, আরেকদিকে দেখলে অর্থনৈতিক ব্যবস্থা মনে হবে, আরেকদিকে দেখলে রাজনৈতিক ব্যবস্থা মনে হবে। ধরেন আমি এটা 3 ডাইমেনশনে দেখলাম, আরো ডাইমেনশন আপনি যোগ করতে পারেন। তা আমার বক্তব্য হলো পয়সা যদি না থাকে আপনার ইনফ্রাস্ট্রাকচার বদলাবে না। যেমন শিক্ষকদের বেতন কি হবে, ছাত্রছাত্রীদেরকে আপনি খাবার দেবেন কিনা। আগে শুরু করলে অর্থনৈতিক কথা না হলে আমি তো বলতাম না শিক্ষা অবৈতনিক হবে। আমাদের এখানে এখন অবৈতনিক শিক্ষা বলতে কিছুই নাই। এমনকি প্রাথমিক বিদ্যালয়েও আপনার বৈতনিক না হলে আপনি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করতে পারেন না, নিজে পয়সা না দিলে। নিজেকে জমি দিতে হয়, নিজেকে ঘর করতে হয়, অনেক পরে সরকারের আপনি এমপিভুক্ত হতে পারেন। সুতরাং এই সবগুলোই শিক্ষার সর্বজনীন করার পথে বাধা স্বরূপ বিবেচিত হয়। তারপরেও এতটুকু যে হয়েছে এটা কি করে, তার একটা ইতিহাস আছে, আপনার এটা জানতে হবে। এই ইতিহাসের মধ্যে আছে শিক্ষা নানাভাবে বিভক্ত হলো কেন। আমাদের দেশে চিরকালই সমাজে শিক্ষার ব্যবস্থা করতো। আগে লোকে বাড়িতে শিখতো, তারপরে টোলে শিখতো, পাঠশালায় শিখতো, মক্তবে শিখতো। ধীরে ধীরে আমরা ইংরেজি মাধ্যমে স্কুল করেছি। আপনারা যারা বিদেশি উপন্যাস পড়েন, বিশেষ করে আফ্রিকার, সুদানের একটা বিখ্যাত উপন্যাস আছে, এটা হলো মৌসুম আল হিজরা ইলা আল শামাল, অর্থাৎ উত্তরে দেশান্তরের মৌসুমে অনুবাদ। তৈয়ব সালি নামে একজন লেখক সুদানের, উনি লিখেছেন যে বিদেশে যখন উনি কি করে পড়লেন, সেখানে ইংরেজি মাধ্যম স্কুল চালু হলো এবং খ্রিস্টান মিশনারিরা এগুলো চালু করলো। এই কাহিনী আমাদেরও পরিচিত। তারপরে আমাদের লোকেরা বিলেত ফেরত একটা কথা চালু হয়েছে না আমাদের, আমরা ইংরেজিতে পড়ে বিদেশে যাই, ডিগ্রি করে আসি। এখন বিলেত ফেরত, জাপান ফেরত চালু হয়েছে, রুশ ফেরত চালু হয়েছে, আছে আমরা ফেরত আসি। কিন্তু মূল যে শিক্ষার মধ্যে যে বৈচিত্র্যটা আসলো, এখন আমাদের যেটাকে বলি যে মেইন স্ট্রিম বা মূলধারার শিক্ষা, এটা কি? এটা হচ্ছে ইংরেজি শিক্ষা, কিন্তু বাংলা মাধ্যমেও। এইটাই হয়েছিল 1940 পর্যন্ত। মেট্রিকুলেশন বা প্রবেশিকা পরীক্ষা ইংরেজি ছাড়া দেওয়া যেত না এই বঙ্গদেশে। 1940-এ কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম তৈরি করে যে কেউ যদি ইচ্ছা করে উর্দু কিংবা বাংলাতে পরীক্ষা দিতে পারবে ইংরেজির পাশাপাশি। কিন্তু কে দেবে? ইংরেজিতে না হলে তো আপনার চাকরিতে আপনি ভালো ট্রিটমেন্ট পাবেন না। সবাই ইংরেজি মিডিয়ামে পরীক্ষা দিত। 1940-এর পরে 47 সাল দেশ ভাগ হলো বা দেশ স্বাধীন হলো। তারপর 1971 পর্যন্ত আমরা ভাবলাম কি বাংলাদেশে এখন সব বাংলা মাধ্যমে হবে, কিন্তু হচ্ছে না। আপনারা এই যে বললেন নিউ লিবারাল ইকোনমিক্সে কি এটা সম্ভব? আমরা সবসময় লিবারাল ইকোনমিক্সে আছি, তার বিভিন্ন পর্যায়ের মধ্যে আপনি লিবারাল বললেন। বর্তমানে যে প্রাইভেট প্রপার্টি নির্ভর এবং অলিগার্কি নির্ভর যে অর্থনীতি, শুধু বিদেশ নির্ভর নয়, আমাদের দেশে যে যে নতুন ধনিক শ্রেণী গড়ে উঠছে, তাদের নিজেদের ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থার জন্য তো তাদের এটার উপর নির্ভর করে না তারা দেশে। সেই কারণেই বর্তমানে শিক্ষাকে সংকুচিত রাখা তাদের অন্যতম উদ্দেশ্য। এই কারণে যে সবাই যদি শিক্ষিত হয় তাদেরকে আমি চাকরি দেবো কিভাবে, এটা যে তাদের কথা। কিন্তু লেখাপড়ার উদ্দেশ্য যদি আমি বলি, এখন টেকনিক্যাল এডুকেশনে আসি, লেখাপড়ার উদ্দেশ্য হচ্ছে মানুষ হওয়া। আচ্ছা, মানুষ হওয়া বলতে কি বোঝায়? প্রত্যেক মানুষে যেহেতু কথা বলতে পারে, তাহলে এখন প্রথমে আপনি তাকে অক্ষর জ্ঞান শেখান নিজের ভাষায়, তারপর তাকে পারলে একটা বিদেশি ভাষা শেখান, তাকে একটু ইতিহাস শেখান। আমরা যারা ইতিহাস শিখি, একটু করে পড়ি, আমি কি ইতিহাসবিদ হব? তাহলে আমি ইতিহাস পড়ি কেন? আমি যে বললাম দ্বাদশ শ্রেণী পর্যন্ত, ক্লাস 12 পর্যন্ত আমাদের যে এডুকেশন হবে সেটা জেনারেল এডুকেশন হবে। এখন গত সরকার যেহেতু ক্লাস 9-এর বিজ্ঞান বাণিজ্য মানবিক এটার ভেদ লোপ করেছে, আপনি মনে করছেন একটা বিপ্লব হয়েছে, তা তো নয়। তারা, আমরা মনে করি যে এডুকেশন, আমাকে একজন সেদিন এক মিটিংয়ে জিজ্ঞাসা করলো আপনি তো টেকনিক্যাল এডুকেশনের বিরোধী। আমি মোটেও টেকনিক্যাল এডুকেশনের বিরোধী নয়।
আমি বলছি কোন রকমের জেনারেল এডুকেশন ছাড়া যদি আপনি টেকনিক্যাল এডুকেশন দেন, আপনি কতগুলি দানব তৈরি করছেন। আপনার তাহলে এখন প্রশ্ন হলো মানুষ হওয়ার শিক্ষা কতটুকু দিবে? তারা স্বীকার করছে মানুষ হওয়ার শিক্ষা ক্লাস 8 পর্যন্ত দিলে হবে। আমি বলছি না তার সাথে আরো 4 বছর যোগ করেন, এটা নিয়ে তর্ক করেন। তারপরে বিজ্ঞান আপনার তাহলে দশম শ্রেণীতে আপনি কি করবেন? সেখানে তো অপশন থাকে, আপনি বিদেশি ভাষা শিখবেন। জাপানে দেখেন ক্লাস 9 পর্যন্ত কোনো বিদেশি ভাষা শেখানো হয় না। জাপানিদেরকে ব্যবসা বাণিজ্যে আমাদের চেয়ে পিছিয়ে আছে পৃথিবীতে। জাপান যদি নিজের ভাষায় পড়াতে পারে, চীন যদি নিজের ভাষায় পড়াতে পারে এবং তা দিয়ে বিশ্ব বাজারে তারা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। ইংরেজি তো আমরা সবাই তো ইঞ্জিনিয়ার হব না, আমাদের সবার তো ইংরেজি বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই। 20 বছরে ইংরেজি শেখা যে ইংরেজি শিখি তার চাইতে না শেখাই তো ভালো। ভালো ইংরেজি শেখার জন্য ভালো ইংরেজি ইনস্টিটিউট করেন, আপনি দলে দলে বেছে বেছে 20,000 50,000 করে লোক বিদেশে পাঠান, নিয়ে আসেন। আপনি বললেন তখন যুক্তি আসে আমাদের বাজেট নাই। বাজেটের কথা জাতিসংঘ 1968 সনে ইউনেস্কো ঘোষণা করেছে যে জাতীয় উৎপাদনের শতকরা 6 ভাগ, জিডিপি শতকরা 6 ভাগ না করলে আপনি নিরক্ষরতা দূর করার স্বপ্ন দেখবেন না। তা আমরা তো 2 ভাগও খরচ করি না। কিন্তু পৃথিবীর কোন কোন দেশ যারা নিরক্ষরতা দূরীকরণকে তার প্রাধান্য দিয়েছে, আপনি বলুন সে তো সমাজতান্ত্রিক দেশ, যেমন কিউবা। এখানে সমাজতান্ত্রিক দেশ বলে তাকে একঘরে করার দরকার নাই, সে যেটা করেছে এটা সম্ভব। কিউবার লোকেরা এখন ভাতের অভাবে চিনি মিশ্রিত পানি খাচ্ছে, সেই বলে আমার এটাকে আপনি ছোট করবেন না। তারা নিরক্ষরতা দূর করেছে সে 60-এর দশকে। সবাই যে সেখানে মহাপণ্ডিত হয়েছে তা বলছি না, কিন্তু এটা সম্ভব। কিন্তু শতকরা 12 ভাগ টাকা খরচ করেছে, শতকরা 11 ভাগ খরচ করে এখনো। কিসের? জিডিপি শতকরা 11 ভাগ। আমরা তো শতকরা 1.7 ভাগ খরচ করি না। কিন্তু বাজেটের প্রশ্ন তো আসবে, একসাথে তো স্যার সবকিছু বলা যায় না। আমি যে আপনি যদি শিক্ষা অবৈতনিক করতে চান, আপনি যদি শিক্ষা সর্বজনীন করতে চান, আপনার বাজেট কত বাড়াইতে হবে, মানে কত পড়াতে হবে। আপনি বাজেটের কথা বলছি না, জিডিপির শতকরা 15 ভাগ খরচ করেন। আপনি বলে আমি পাবো তো অন্য জায়গায় খরচ করবো। আপনার যখন দরকার হয়েছে আপনি পদ্মা সেতু তো ঠিকই করেছেন। আপনি এটা করছেন জাপানের কাছ থেকে ধার করে আপনি মেট্রো রেল করেছেন, চীনের কাছ থেকে ধার করে আপনি পদ্মা সেতু করেছেন, আর কার কাছ থেকে ধার করে কি করেছেন সে আল্লাহ জানেন। এখন তো সব বেরোচ্ছে। তো সেই জন্য বলছি যে যদি শিক্ষা আপনার প্রায়োরিটি হয়, যেটা হলো মানুষ গঠনের শিক্ষা, সকল শিশুকে শিখতে হবে, ভাষা শিখতে হবে, গণিত শিখতে হবে, মানে যুক্তি শিখতে হবে, এবং তাকে অধিকার ও কর্তব্য শিখতে হবে। অধিকার ও কর্তব্যের মধ্যে আপনি এটা কে শেখাবে? আগে মুসলিম বিশ্বের সব জায়গাতে শিক্ষার কেন্দ্র ছিল মসজিদ। আপনারা জানেন যে মসজিদে জুমা পড়া হয় তাকে বলে জামি, জামি মসজিদ, এবং দিল্লি জামে মসজিদ। এটা থেকে তৈরি হয়েছে জামিয়া কথাটা, প্লুরাল, জামিয়া মিল্লিয়া ইসলামিয়া। এটা মহাত্মা গান্ধী তৈরি করেছিলেন দিল্লিতে। এটা দিল্লির 3টা সেরা বিশ্ববিদ্যালয়ের একটি। আমাদের এখানে তো এক ধরনের সাম্প্রদায়িকতা আছে, এক ধরনের আতঙ্ক আছে। আরবি এবং উর্দু শব্দ দেখলে তো আপনার অন্তরের মধ্যে একটা পিলে চমকে যায়। পিলে চমকানোর কিছু নাই। আমাদের দরকার জাতির প্রয়োজন যেখানে, সেটা মেটানোর জন্য। আমাদের দেশে যেহেতু বাংলা মাতৃভাষা, এখানে হিন্দি আমাদের মাতৃভাষা নয়, উর্দু আমাদের মাতৃভাষা নয়, এটা পরিষ্কার করলে তো হয়। আমাদের বিশ্ববিদ্যালয়গুলির নাম ধরেন, আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, দুটো তো যুগপদ চলছে না, পা তো দুইটা আমাদের যুগপদ, ফিল্যাক্স। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর সবগুলোর নাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রাণদান করেছে, এই জন্য আমরা তাদের প্রতি মাথা নত করি। কিন্তু কই তাদের একটি নামও তো তারা যুগপদ বাংলা রাখে নাই। ইস্ট ওয়েস্টে কি বাংলা করা যায় না? এটার নাম যদি ইংরেজিতে হয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, বাংলা যদি পূর্ব পশ্চিম বিশ্ববিদ্যালয়, কি অসুবিধা হতো? কোনো অসুবিধা হতো না। কিন্তু তারা তো কল্পনাও করতে পারে না যে এটা বাংলা নাম থাকবে। আর যেখানে বাংলা রাজি হয়েছে সেটা কোথায় থাকবে, উপরে না নিচে? আমি যে বিশ্ববিদ্যালয়ে মাস্টারি করছি গত 13 বছর, এটার নাম ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ। এটা তারা বাংলা করবে না, আমি বলেছিও না করে। আচ্ছা, রাজি হলো বাংলা লিখতে হবে, তাও কি জন্য? ইউজিসি বলেছে, মানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলেছে। আমরা সবাই ইউজিসি বলতে আগ্রহী। দেখেন, অজ্ঞানে আমরা সকলেই ইংরেজিতেই পছন্দ করি। এটা দিয়েছে নিচে, এবং অক্ষরের ফন্ট একটু ছোট। ইংরেজি যদি আপনার হয় 100 ফন্টে, 120 ফন্টে, বাংলাটা হচ্ছে 60 ফন্টে। এই হচ্ছে আমাদের উচ্চ শ্রেণীর লোকদের মানসিকতা। এরাই হচ্ছে নিউ লিবারাল, এরাই হচ্ছে এলিট, এটাই তো অলিগার্কি। তো আপনি বলে যে এটার বিরুদ্ধে সংগ্রাম না করে আপনি আত্মপ্রসাদে ভুগছেন, শেখ হাসিনাকে তাড়াইছি, এখন সবকিছু ঠিক হয়ে যাবে, এটা নয়। আপনার লড়াই অনেক দীর্ঘ হওয়া উচিত। আপনার বুঝতে হবে সমস্যা কোথায়। কথাটা আজকে শুরু হয়েছিল শিক্ষা কমিশন হচ্ছে না কেন? শিক্ষা কমিশন কি নিয়ে হবে? টার্মস অফ রেফারেন্স, মানে তাকে আপনি কি কর্তব্য দেবেন, সে কি করবে? আমি যে আপনাদের প্রশ্ন, শিক্ষা কেন সার্বজনীন হয় না, এর উত্তর দিতে হবে। ইংরেজদের জন্য সার্বজনীন হওয়ার দরকার ছিল না। 1947 সনে এই দেশ, পূর্ব বাংলা যখন
প্রদেশের আকারে গঠিত হয় পাকিস্তানের, এখানে স্বাক্ষরের সংখ্যা কত ছিল? সরকারি তথ্য অনুসারে শতকরা 6 ভাগ। মানে টিপসই না দিয়ে নাম লিখতে পারতো শতকরা 6 জন, এটা তাদের মাপকাঠি। এখনো বলেন বাংলাদেশের শতকরা কতজন বলতে, সরকার বলতে 74 জন, আল্লাহ আলম প্রকৃত সত্য। কিন্তু ইউনেস্কোর একটা হিসাব আছে শিক্ষিত কাকে বলে। যদি মাপকাঠি টিপসই দেওয়া বা দস্তখত দেওয়া নয়, পত্রিকা পড়ে বুঝতে পারে কিনা অথবা চিঠি লিখতে পারে কিনা, দেখবেন যে শতকরা 5 জনের বেশি পারে না। আমার দেশে নয়, এটা হলো বিভিন্ন দেশে হিসাব করা, ইউনেস্কোর হিসাব, কয়েক বছর আগের অবশ্য। তো সেই হিসেবে বলছি মানুষকে যদি এফেক্টিভলি শিক্ষিত করতে চান, আপনার অনেক দূর যেতে হবে। যে মেশিন চালাতে পারে আধুনিক শিল্পে, কোরিয়াতে লোক যাওয়ার সময় কেন কোরিয়ান ভাষা শিখতে বাধ্য করে আপনাকে? জাপানে যাওয়ার সময় জাপানি ভাষা না শিখলে আপনি জাপানি ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন না। আমাদের শ্রমিকরা হলো মেশিন প্রোস্টিসিস, আমরা মেশিনের অংশ, মেশিনের সম্প্রসারণ মাত্র। মেশিন চালাতে না পারলে তো আমি দক্ষ শ্রমিক হতে পারবো না। কাজে মেশিন চালানোর যে উপযুক্ত শিক্ষা, এইটাই হচ্ছে এখন সার্বজনীন প্রাথমিক শিক্ষার মাপকাঠি সমস্ত উন্নত ধনতান্ত্রিক দেশে, ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা নির্বিশেষে। সেখানে দ্বাদশ বর্ষ বিদ্যা অভ্যাস যদি শেষ না করেন, আপনি তো ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন না। আমাদের এই জন্য বলছি, আমাদের আরো বহু সমস্যা আছে। কারিগরি শিক্ষা হিসেবে বলি, আমি কারিগরি শিক্ষার বিরুদ্ধে নয়, আমি বলছি মানবিক শিক্ষা এবং কারিগরি শিক্ষাকে মিলাইতে হবে। মানবিক শিক্ষা কাকে বলে? প্রত্যেক নাগরিক হচ্ছে নাগরিক, সিটিজেন। মানে অর্থাৎ দেশের ভালো মন্দ আমাকে বুঝতে হবে, শুধু আন্দোলনের সময় সবসময় বুঝতে হবে। তাহলে আমি কেমন শিক্ষিত হলাম যে দেশের ইতিহাস জানি না? আমি কেমন হলাম যে দেশের ভাষা জানি না? আমাদের লোকেরা বলবেন না বাংলাটা আমার আসে না। আপনি যদি এই দেশের নাগরিক, শুধু বাংলা নয়, যে কোনো একটা ভাষা তো আপনার জানতে হবে। আমাদের দেশে শুধু বাংলা একমাত্র ভাষা নয়। আমি উদাহরণ দিয়ে বলছি, বাংলা হচ্ছে এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাষা, কিন্তু বাংলা ছাড়া অন্য ভাষাও আছে। বাংলার ক্ষেত্রে যা প্রযোজ্য, অন্য ভাষার ক্ষেত্রে সেটা ডবল প্রযোজ্য, তাদেরকে আরো বেশি সুবিধা দিতে হবে। কিন্তু উদাহরণ দিচ্ছি, যেটা তথাকথিত প্রধান এবং তথাকথিত রাষ্ট্রভাষা, সেটা তো প্রতিদিনই লঙ্ঘিত হচ্ছে। মানে কেন লঙ্ঘিত? যদি আপনি বিশ্ববিদ্যালয়ে বাংলা চালু করতে না পারেন, আপনি তাহলে প্রাথমিক বিদ্যালয়ে বাংলা চালু করবেন কিভাবে? কারণ এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে পড়াবে। সবচেয়ে বড় কথা বলি, আমাদের দেশে বহু ছেলে মেয়ে আছে যারা বিএড এমএড করে বসে আছে, তাদেরকে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়া হচ্ছে না। আবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পিরিয়ডিক ট্রেনিং এর ব্যবস্থা করা হয় যেন তাদের ইয়ে হয়। তারা একটা জিনিস বারবার কেনে। বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান দেখেছি, একটা অনুষ্ঠান হবে, সেট কেনার জন্য 3 লাখ টাকা বাজেট। একই সেট আবার যখন বাজেট হবে, আবারও 3 লাখ টাকা বাজেট। একই কাজ সব জায়গাতে হয়। আপনি দেখবেন যে প্রতিবারই শিক্ষকদের স্রোত তাই হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জীবন্ত বলে মানবেতর। আমার কাছে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কয়েকটা প্রতিনিধি দল ব্যক্তিগতভাবে দেখা করতে এসেছিলেন। তারা 13 গ্রেডে আছে, তারা 12 গ্রেডে আছে, 11 গ্রেডে আছে। তাদের দাবি কি তারা কেউ 10 গ্রেডে আছে, তারা এই থেকে আসতে চায়। তাদের মাসিক বেতন 11,000 টাকা দিয়ে শুরু, শেষ করবে 26,000 দিয়ে। আর যাদের 16,000-এ শুরু, তারা শেষ করবে 30,000-এ গিয়ে। কত বছর? সারা জীবনের শেষে চাকরি, 30 বছর চাকরি করার পরে। তো এই দিয়ে যে আপনি দেশের শিক্ষা ব্যবস্থা বৃদ্ধি করতে চান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতনের চেয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন কম হবে কেন? একটাই যুক্তি যে আমরা বেশি লেখাপড়া করেছি। কিন্তু আপনি যে বেশি লেখাপড়া করেছেন কোনো প্রমাণ তো দেখাতে পারছেন না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেপার আমাকে পড়তে হয় দুর্ভাগ্যবশত, জাহাঙ্গীরনগরের এবং অন্যান্য নগরের লোকের রেফার হিসেবে আমার কাছে পাঠায়। এগুলো লেখার চেয়ে না লেখায় ভালো ছিল। বাংলা লিখতে পারে না। না না, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনার আমি কারো নাম বলবো না, কিন্তু আমি এগুলো রেফ করেছি যে এই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার অবস্থা। না জানি বাংলা, না জানি ইংরেজি, একজন দুজন ব্যতিক্রম থাকতে পারে, 2-3 ভালো লেখক যে নেই তা নয়। এই হচ্ছে আমাদের গড়পড়তা শিক্ষকদের অবস্থা। তো সেখানে আপনি কেন বলতেছেন বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ানো যাবে না? আপনি পড়ানোর উদ্যোগ নেন, বাংলা শাখা ইনস্টিটিউট করেন, ওখান থেকে 2 বছর ট্রেনিং দিয়ে আসেন। বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষককে সরাসরি শিক্ষক নিয়োগ করা তো ঠিক নয়। 2 বছর হাই স্কুলে মাস্টারি না করলে কাউকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা উচিত নয়, কিন্তু মাস্টারি করতে জানে না। তো এখন এই সমস্ত কথা বললে তো জনপ্রিয়তা হচ্ছে। আমার তো ভাইস চ্যান্সেলর হওয়ার কোনো সম্ভাবনা নেই, বয়স 67 হয়েছে এখন, আমি আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব না। সেই জন্য হয়তো পুরনো কালের শিক্ষকদের বিরুদ্ধে বদনাম করে গেলাম। ধন্যবাদ।